প্যাট পয়েন্ট অ্যান্ড ভ্যাট ডায়াগনস্টিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন আগামী 28শে সেপ্টেম্বর ব্রেকিং রেবিস বাউন্ডারিজ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হবে। সেই পরিপ্রেক্ষিতে জলাতঙ্ক নিয়ে সচেতনতা বিষয়ক আলোচনা করবেন ডক্টর আসাবুর রহমান, চিফ কনসালটেন্ট প্যাট পয়েন্ট অ্যান্ড ভ্যাট ডায়াগনস্টিক, সায়েন্টিফিক অফিসার বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, এবং তারপরে আছেন ডক্টর জুবায়ের আহমেদ, কনসালটেন্ট প্যাট পয়েন্ট অ্যান্ড ভেট ডায়াগনস্টিক, এবং তার পাশে আছেন নূর এলাহি, গণবিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এবং আমি আছি শান্তচন্দ্র দাস, গণবিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। ধন্যবাদ শান্ত। গণবিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ফ্যাকাল্টির আমাদের ইন্টার্ন। আমরা আজকে একটা সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব। তো সেই বিষয়ে আলোচনার শুরুতে আসলে রেবিস সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে আসি আমাদের কনসালটেন্ট ডাক্তার জুবায়ের আহমেদের কাছ থেকে। জুবায়ের, একটু যদি বলতেন বিস্তারিতভাবে আসলে রেবিসটা কি, বা এটা আসলে কি ধরনের জিনিস? আসলে মূলত র্যাবিস একটা ভাইরাস। আমরা জানি যে যে কোনো ভাইরাস জনিত যে রোগ হয়, ভাইরাস জনিত রোগের আসলে রোগ হয়ে যাওয়ার পরে কোনো প্রতিকার নেই। সুতরাং এটার ক্ষেত্রে আমরা প্রতিরোধ ব্যবস্থাটাই গ্রহণ করি। র্যাবিসটা যেহেতু ভাইরাস, এটা আসলে একটা র্যাপডোভিরিডি ফ্যামিলি, একটা লাইসা ভাইরাস। তো র্যাবিস ভাইরাসের ক্ষেত্রে ব্যাপারটা এমন যে র্যাবিস ভাইরাসটা আসলে খুবই পাওয়ারফুল একটা ভাইরাস। যে এটাকে দেখতে বলে যে সাধারণত বুলেট শেপ। বুলেট যেমন মানুষকে একবারে একটা মানুষের জীবন নেওয়ার জন্য যথেষ্ট, তেমন একটা র্যাবিস ভাইরাস ওরকম একটা বুলেট শেপ ভাইরাস একটা মানুষের জীবন নেওয়ার জন্য যথেষ্ট। এই জন্য সচেতনতাটা এই জন্যই গুরুত্বপূর্ণ, আমাদের সচেতন হওয়াটা এই জন্য গুরুত্বপূর্ণ। র্যাবিসের কারণে প্রতি বছর সারা বিশ্বে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, হাজার মানুষ মারা যাচ্ছে। এই জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারপরে যারা ওয়ার্ল্ড ভেটেরিনারি নিয়ে যারা কাজ করতেছে, এরা এইটা চিন্তা করতেছে যে কিভাবে ওয়ার্ল্ডকে র্যাবিস ফ্রি করা যায়, কিভাবে একটা সার্কেল তৈরি করা যায়, যে সার্কেলের মধ্যে সব এনিমেলগুলো ভ্যাকসিনেটেড থাকবে, সব এনিমেলগুলো লাইসেন্স থাকবে, সব এনিমেলগুলো একটা নিবন্ধিত তালিকার মধ্যে থাকবে, এবং সব এনিমেলগুলো ভ্যাকসিনেটেড হবে। কারণ যে কোনো যদি ভাইরাস ঘটিত রোগ হয়, সেক্ষেত্রে আমরা প্রি এক্সপোজার এবং পোস্ট এক্সপোজার দুইটার মাধ্যমে আমরা প্রতিরোধ করতে পারি। র্যাবিস ভাইরাস সাধারণত আমরা জানি যে র্যাবিসের আমাদের বাসায় আসলে আমরা যে বাসায় যখন যে প্রাণীগুলো পালি, বিড়াল, কুকুর, এগুলো যখন আমাদের কামড় বা আঁচড় দেয়, তাহলে এই বিষয়ে আমাদের কি সতর্ক? হ্যাঁ, এখানে আমাদের যে বিশ্ব রেবিস দিবস পালিত হবে, সেটা শান্ত বলেছে যে সেটা যে প্রতিপাদ্য, সেটা হচ্ছে যে ব্রেকিং রেবিস বাউন্ডারিজ। মানে রেবিস নিয়ে আমাদের যে কুসংস্কার আছে, এই কুসংস্কারগুলো আমরা মুক্ত থাকি সেই বিষয়ে আলোচনা হবে। যেমন বাসায় যে বিড়ালগুলো আমরা পালন করি, সেগুলো বাসার মধ্যে যেগুলো সীমাবদ্ধ থাকে, রেবিস হতে গেলে কিন্তু কন্ট্যাক্ট লাগে, অ্যানিমেলের কন্ট্যাক্ট লাগে। অ্যানিমেলের যে মূলত ভাইরাসটা লালার সাথে থাকে, এই লালাটা ওখানে ক্ষত স্থান বা আক্রান্ত স্থান, এইসব জায়গায় কন্ট্যাক্ট যখন আসে, তখন কিন্তু এটা আপনার আক্রান্ত হতে পারে। সুতরাং বাসায় অনেক সময় খেলার ছলে বেড়া আঁচড় দেয়, একটু কামড় দেয় হালকা, এগুলো কিন্তু ক্ষতিকর না। এটাই মূলত এই রেবিস বিশ্ব রেবিস দিবসের একটা, জনতন্ত্র দিবসের একটা উদ্দেশ্য, যে এটা নিয়ে আমরা অনেক ভয় পেয়ে যাই, ঘাবড়ে যাই, প্রাণীকে আমরা দূরে রাখি, কষ্ট দেই, প্রাণীকে বাইরে ফেলাই দেই যে সে আঁচড় দিয়েছে, হালকা কামড় দিয়েছে। তো আসলে বাসার ভিতর যেগুলো থাকে সেগুলো কোনো সমস্যা হয় না সাধারণত। যেগুলো আপনার, তারপরে আমরা কি করব, ভ্যাকসিন করে রাখবো আমাদের পেটগুলোকে, বিড়াল কুকুর বা যে র্যাবিড অ্যানিমালগুলো আছে, যেগুলো আমরা পুষে থাকি, পালন করে থাকি, সেগুলোকে আমরা ভ্যাকসিন করে রাখবো। এরপরে যদি আমার বিড়ালটা বা কুকুরটা বাইরে, কুকুর বা বিড়াল অয়েল যেগুলো আছে সেগুলোর সাথে মিলামেশা করে বা মারামারি করে বা বাইরে চলে যায়, তাহলে কিন্তু আমার জন্য একটা ওই যে ভয় থাকে। তারপরে র্যাবিসটা আসলে কখন মানুষের শরীরে আসবে? যখন অ্যানিমেলটা র্যাবিস আক্রান্ত হয়ে যখন মানুষকে সে বাইট করবে, তখন কিন্তু র্যাবিসটা আসবে। আর র্যাবিসটা কিন্তু খুব বেশি পরিমাণে অ্যানিমেলে যে সবসময় ফ্রিকুয়েন্টলি থাকে এরকম কিন্তু না। বিশেষ করে কিছু কিছু ওয়াইল্ড যে কুকুরগুলো আছে, এগুলোর মাধ্যমে বেশি ছড়ায়। তো এই জন্য যে আমাকে বিড়াল আঁচড় দিয়েছে, বিড়াল কামড় দিচ্ছে, তার মানে আমার র্যাবিস হয়ে গেছে, আমার শরীরে বুলেট ঢুকে গেছে, এরকম। আপনার বাসার বিড়ালটা যদি আপনি দেখেন যে সুস্থ আছে, কোনো জ্বর নাই, কোনো অসুস্থ নাই, খাওয়া দাওয়া ঠিক আছে, তার নর্মাল অ্যাপিয়ারেন্স ঠিক আছে, সব কিছু স্বাভাবিক আছে, গা গরম নাই, তো সে তো র্যাবিস আক্রান্ত না। এই জন্য একেবারে ঘাবড়ে না যাওয়া, প্রাণীর সাথে খারাপ ব্যবহার না করা। এই জন্য আমাদের বাসায় যে বিড়ালগুলো আমরা পালি, কুকুরগুলো আমরা পালি, সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই র্যাবিস মুক্ত। এগুলো হালকা আঁচড়, হালকা কামড়ে তেমন কিছু হয় না। কিন্তু যারা অ্যানিম্যাল ওয়ার্কার, যারা অ্যানিম্যাল লাভার, যারা অ্যানিম্যাল নিয়ে ওয়ার্ক করে, যারা ওয়ার্ল্ড অ্যানিম্যালের এক্সপোজ হয়, কাছে যায়, তাদের কিন্তু ম্যান্ডেটরি ভ্যাকসিন, প্রি এক্সপোজার যেগুলো আছে, আগে থেকেই ভ্যাকসিন ডোজটা করে নেওয়া উচিত। যেরকম আমাদের ক্লিনিকে যারা আমরা কাজ করি, আমরা সবাই কিন্তু ভ্যাকসিনেটেড।
বাসায় বিড়াল পালন ক্ষেত্রে যে কুসংস্কারগুলা সেগুলো আমরা আলোচনা করলাম। এরপরে আমাদের ডক্টর জুবাইয়ের কাছ থেকে আমরা আরো বেশি কিছু শুনবো। এখানে আরেকটা জিনিস হ্যাঁ। একটা যেটা অ্যাড করি সেটা হচ্ছে যে আমাদের ট্রান্সমিশনের ব্যাপারটা, যে ট্রান্সমিশনটা কিভাবে হয়। যে আমাকে একটা র্যাবিট আক্রান্ত বা আক্রান্ত ছাড়া যে কোনো একটা অ্যানিমেল আমাকে কামড় দিচ্ছে, ধর আমি অ্যাজ ফর এক্সাম্পল ধরে নিলাম যে আমাকে র্যাবিট অ্যানিমেল কামড় দিচ্ছে। র্যাবিট অ্যানিমেল হতে পারে, যেটা ডক্টর আসাদুর রহমান বলেছে একটু আগে, যে কুকুর যেগুলো ওয়াইল্ডে থাকে, কুকুর থেকে হতে পারে, শিয়াল থেকে হতে পারে, র্যাকুন থেকে হতে পারে, সাধারণত অনেক সময় বাদুড়ের কামড়েও র্যাবিস হয়। আমাদের অনেকে আবার একটা ধারণা যে বিড়ালে র্যাবিস হয় না, বিড়ালে কামড়ে র্যাবিস হয় না, এটা একটা ধারণা আছে। না, এই ধারণাটা একেবারে সঠিক না। এটা কুসংস্কার। এটা একটা কুসংস্কার যে বিড়ালে কামড়ে র্যাবিস হয় না। হ্যাঁ, যদি র্যাবিড আক্রান্ত হোক বা আক্রান্ত ছাড়া হোক, যে কোনো কুকুর বা যখন আমাকে বাইট করবে, আমার সাধারণত এই র্যাবিস ভাইরাসটা যার মধ্যে থাকে, যে প্রাণীর মধ্যে থাকে, তার লালাতে এটা থাকে, লালাতে এটা হচ্ছে অবস্থান করে। তো যখন আমাকে কামড় দিচ্ছে বা আঁচড় দিচ্ছে, কামড় বা আঁচড়ের ওই জায়গায় আমার ভাইরাসটা ওর লালার মাধ্যমে আমার বডির সংস্পর্শে চলে আসতেছে। বডির সংস্পর্শে চলে আসার পরে সাধারণত ওর কাজই হচ্ছে, র্যাবিস ভাইরাস সাধারণত ট্রান্সমিশন বা আমার বডিতে কিভাবে থাকে সেটা হচ্ছে নার্ভের মাধ্যমে আসে। তো আমার এই অ্যাডজাসেন্ট যে নার্ভটা আছে, সেই নার্ভের মাধ্যমে ট্রান্সমিট হতে হতে সেটা হচ্ছে সিনাপটিক জাংশন দিয়ে ট্রান্সমিট হতে পারে। ট্রান্সমিট হতে সেটা আমার ব্রেনকে টার্গেট করে এবং ব্রেন পর্যন্ত গিয়ে এসে থাকে। ব্রেনে গিয়ে সে হচ্ছে এটা, যে একটু আগে বললাম যে এটার ইনকিউবেশন পিরিয়ড আছে, সুপ্ত অবস্থা আছে, এটা 2 থেকে 10 দিন থাকতে পারে, আসলে পুরো 1 বছরও থাকতে পারে। যে আমাকে আজকে র্যাবিস কামড় দিচ্ছে, কিন্তু আমার এই সিমটম প্রকাশ করতে 1 বছরের পর্যন্ত সময় নিতে পারে। এই জন্য এটা হচ্ছে এমন একটা মানে গুপ্ত ঘাতকের মতো র্যাবিসটা, যেটা গুপ্ত ঘাতক। তাহলে আমরা কিভাবে বুঝবো যে একটা প্রাণী রেবিসে আক্রান্ত হয়েছে? না, প্রাণীটা যখন Right, আক্রান্ত হবে তখন তো 3টা ফর্ম হলো, ডাম ফর্ম, এরপরে ফিরিয়াস ফর্ম আসে, এরপরে আসে প্যারালাইটিক ফর্ম। হ্যাঁ, তো ফিরিয়াস ফর্মে গিয়ে কিন্তু মানুষকে সে কামড়ায় প্রথমে। এটা কিন্তু খুবই অল্প দিনের মধ্যে হয়। হ্যাঁ। যখন ডাম ফর্মটা শুরু হয়ে গেলে কিন্তু সব মিলে 10 দিন সময় নেয় বা আরো কম। এর মধ্যেই কিন্তু 5-7 দিনের মধ্যে বিড়ালটা মারা যায় বা কুকুরটা মারা যায় বা রেবিস আক্রান্ত যে প্রাণীটা আছে সেটা মারা যায়। এর ভিতরেই 3টা ফর্ম কিন্তু Cover চলে করে, আসে, cover ঠিক আছে, কভার করে। প্রথমত আপনার যে কি বলে ডাম ফর্মটা হয়, সে সময় কি হয়, প্রাণীটা আসলে হঠাৎ করে হয়, ক্ষুধার মধ্যে দেখা যায় প্রথমে, মানে অ্যানিমেলটা খায় না। যে রেবিস আক্রান্ত হয়ে গেলে প্রথমে সে খাওয়া বন্ধ করে দেয়, ঠিক আছে। এরপরে কি করে, সে আপনার করে আনকনসাসনেস, মানে ইরিটেট হয়, যে কোনো একটা নয়েজ, একটু সাউন্ড করলে সে বিরক্ত হয়, অন্য প্রাণীর অন্য প্রাণী ডাকলে সে বিরক্ত হয়। এগুলো থেকে একটা মানে করে, ইনভাইট করে কামড়াইতে। হ্যাঁ, তখন সে তার রেস্টলেসনেস আসে, তার অস্থিরতা চলে আসে, সে ড্রুলিং করে, মুখ দিয়ে লালা পড়ে, ঠিক আছে। এরপরে খাওয়া দাওয়া তো বন্ধ করে দেয়, একটু টেম্পারেচার রাইজ করে। এরপরে সে ফিরিয়াস ফর্মটা চলে আসে। ফিরিয়াস ফর্ম আসলে কি করে, সে বাইট করা শুরু করে। কেন বাইট করে, তার আপনার যে ইয়াগুলো আছে, নার্ভগুলোকে অ্যাটাক করে, বিশেষ করে ফ্যারেঞ্জিয়াল নার্ভ অ্যাটাক করে। তখন সে আপনার খাইতে পারে না। এরপরে সাবলিঙ্গুয়াল যে মুখের এই পুরা যে ইয়াগুলো আছে, এমনকি আপনার সিএসএ পর্যন্ত সার্কুলেশনে এই ইয়াটা চলে যায়। সিএসএ হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এখানে ভাইরাসটা কিন্তু করে, মাল্টিপ্লিকেশন করে। তো তখন সে কামড়াতে চেষ্টা করে এবং কি করে, সে অ্যাটাক করে। এই দু একদিন এরকম কামড়ানো থাকে, অবস্থা থাকে। এই অবস্থার পরে সে প্যারালাইটিক ফর্মে চলে যায়। সে কি হয়, আস্তে আস্তে তার নার্ভগুলো প্যারালাইসিস হয়ে যায় এবং 1-2 দিনের মধ্যে ডেড হয়ে যায়, ঠিক আছে। তো এই জন্য র্যাবিসের যে ভাইরাসটা বললো, এটা সাধারণত এটা নার্ভ এন্ডিং এর উপর নির্ভর করে, যে নার্ভটা কত দূরে আছে। ব্রেন থেকে হ্যাঁ, কত দূরে আছে। ব্রেন না শুধু, আপনার এই আমাদের শরীরের ভিতরে অনেক নার্ভ আছে। যদি স্পাইনাল কর্ড হয়, হ্যাঁ, এটা তো ডাইরেক্টলি ব্রেনের সাথে সংযুক্ত, তাই না। এরকম কাছাকাছি যে জায়গাগুলো, মেরুদণ্ড, এরকম কাছাকাছি জায়গাগুলোতে কামড় দিলে সাধারণত বেশি হয়। আমাদের শরীরের ভিতরে অনেকগুলো নার্ভ আছে। আমাদের হাতে ব্রাকিয়াল প্লেক্সাস আছে, আমাদের পায়ের দিকে লাম্বোসাইক্রাল প্লেক্সাস আছে। এইসব যে নার্ভের অ্যাগ্রিগেশন যেখানে বেশি, মানে নার্ভের ঘনত্ব বেশি, এইসব জায়গায় যদি কামড় দেয় তাহলে একটু তাড়াতাড়ি আক্রান্ত হয়ে থাকে। এটা শুধু মানুষ না, অ্যানিমেলের ক্ষেত্রেও। অ্যানিমেলের ক্ষেত্রে এইসব জায়গায় কামড়াটা খুব স্বাভাবিক, কারণ ওরা তো কামড়াকামড়ি করে, রাস্তার কুকুরগুলা বিড়ালগুলা মারামারি করে, কামড়াকামড়ি করে। মানুষের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ পায়ে হালকা কামড় টামড় দিতে পারে। তো সেক্ষেত্রে ভয়ের কিছু নাই, সচেতনতাই আমাদের মূল লক্ষ্য। তাহলে রেবিস আক্রান্ত হয়ে মারা যায় কেন? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে আমরা মারাটা যাবে কিভাবে বা মারাটা যায় কেন। যে একটু আগে ডাক্তার আসাদুর রহমান 3টা ফর্মের কথা বলছে, ডাম ফর্ম, ফিউরাস ফর্ম, হচ্ছে প্যারালাইটিক ফর্ম। তো যখন অ্যানিমেলটা প্যারালাইটিক ফর্মে চলে যায়, সাধারণত আমরা জলাতঙ্ক যে কথাটা বলি, যে জলে আতঙ্ক হচ্ছে, সাধারণত আমাদের যে ম্যাক্সিলারি
যে ম্যাক্সিলারি রিজিয়নটা, এই রিজিয়নের নার্ভগুলো যখন আমার প্যারালাইসিস হয়ে যাচ্ছে এবং আমাদের ফ্যারিঞ্জিয়াল নার্ভ যখন প্যারালাইসিস হচ্ছে মোস্ট প্রবলি, এই সময়টাতে প্রাণী ক্ষেত্রে যেটা হয়, প্রাণী তার ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল যখন নাড়াতে পারবে না, এই জায়গার রিজিয়নগুলোতে নার্ভগুলা যখন কাজ করতেছে না, তখন এনিমেলটা কিন্তু ওই জলে আতঙ্ক, যখন বলি যে জলে আতঙ্ক, সে পানি খাইতে চাচ্ছে না, আসলে পানি খাওয়া না, সে কোনো খাবারই খেতে চায় না, কোনো খাবারই, কারণ তার ম্যাস্টিকেশন বা আমাদের চবনের জন্য তো আমাদের এই ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল মানে উপরের চল এবং নিচের চলে দুইটা জায়গাতে ইম্পর্টেন্ট, সেইটা যখনই তার নার্ভ এন্ডিং এ এখানে কাজ করতেছে না, তখন সে আসলে কোনো খাবারই খেতে চায় না। এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল নার্ভ যখন প্যারালাইসিস হয়ে যায়, এই ফ্যারিঞ্জিয়াল নার্ভ প্যারালাইসিস কিন্তু আমরা যখন বলি যে ফ্যারিংসটা হচ্ছে আমাদের কমন ওপেনিং, যে আমরা যদি গাল হা করি সোজা যখন আমরা যদি তাকাই যেই জায়গাটা দেখা যায় সেটা কিন্তু ফ্যারিংস। ওই ফ্যারিংসটা কিন্তু আমাদের খাদ্যনালী এবং আমাদের শ্বাসনালী, এই দুইটা একটা কমন জায়গা। যখন প্যারালাইসিস হয়ে যাবে তখন আমাদের খাবার গ্রহণের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে, আমরা খাবার গ্রহণ করতে পারতেছি না, এবং শ্বাস গ্রহণের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এটা মানুষ এবং প্রাণী দুইটার ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে। এবং যখন প্রাণীটা শ্বাস গ্রহণ করতে পারবে না, আমরা শ্বাসবিহীন ছাড়া কত সময় বাঁচতে পারি, হয়তো 1 মিনিট 2 মিনিট সর্বোচ্চ। তো যখন প্যারালাইটিক ফর্মে গিয়ে যখন হচ্ছে সে ফ্যারিঞ্জিয়াল নার্ভটা প্যারালাইসিস করে দিচ্ছে, তখনই কিন্তু এই শ্বাসকষ্ট বা এয়ারওয়ে প্যাসেজটা গুরুত্বপূর্ণ। শুধু ফ্যারিঞ্জিয়াল নার্ভ না, সে টোটালি নার্ভ সিস্টেমটাকে এফেক্ট করে। স্যার একটা প্রাণীকে ধরেন যে রেবিট আক্রান্ত বা রেবিট ছাড়াই আমরা তো জানতে পারতেছি না সেটা রেবিট আক্রান্ত কিনা, একটা সাধারণ প্রাণীকে কামড় বাইট করলো, সেক্ষেত্রে আমরা কতক্ষণের মধ্যে ভ্যাকসিন দিলে ভালো হয়? হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওই যে এটাও আবার ওই যে সুপ্ত অবস্থার উপর নির্ভরশীল। যে সুপ্ত অবস্থা আমরা জানি যে সাধারণত কমপক্ষে এটা 2 থেকে 10 দিন হয়, আর সর্বোচ্চ সেটা 1 বছর হতে পারে। এখন 2 থেকে যেহেতু 10 দিন, তার মানে সর্বোচ্চ আমার হাতে সময় পাচ্ছি 2 দিন, কিন্তু সেটাও চিন্তা করা যাবে না যে আমার হাতে 2 দিন সময় আছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার আশপাশে স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে, সেটা প্রাণী ক্ষেত্রে হোক মানুষের ক্ষেত্রে হোক, স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দ্রুত পোস্ট এক্সপোজার ভ্যাকসিন, যেটা সাধারণত 3টা ডোজে হয়। 0 দিনে আমরা যেদিন আপনাকে কামড় দিয়েছে সেদিনকে আমরা 0 দিন ধরবো, 0 দিন আমরা এটা ভ্যাকসিনেট করবো আপনাকে, 7 দিনে এটা ভ্যাকসিনেট করবো আপনাকে, এবং 21 দিনে এটা ভ্যাকসিনেট করবো আপনাকে। 3টা ডোজে আমরা ভ্যাকসিনেট করে থাকি সাধারণত। অনেক ক্ষেত্রে আবার অনেক কুসংস্কার আছে আমাদের যারা মুরব্বী আছে তাদের ক্ষেত্রে, যে কুকুরে কামড় দিলে নাভির পাশে ভ্যাকসিন নেওয়া লাগে বা অনেকগুলো ভ্যাকসিন নেওয়া লাগে। না, আসলে এটা কুসংস্কার। এটাও আমাদের এই রেবিস প্রতিপাদ্যর কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ, যে আমাদের যে কুসংস্কারগুলো আছে, যে কুসংস্কার আমাদের যে নাভির পাশে ভ্যাকসিন না লাগে, না, এরকম কোনো ব্যাপার না। আমরা 70721 সাধারণত এটা মানুষের ক্ষেত্রে ইন্টারডার্মালি এবং প্রাণীর ক্ষেত্রে সাধারণত সাবকিউটেনিয়াসলি আমরা দিয়ে থাকি, এবং সাবকিউটেনিয়াসলি দিলে এটা পরিপূর্ণ এবং কাজ করবে। এখানে আপনার জুবাইর তোমার এখানে কিছু কিছু আবার কিছু কিছু ডাক্তার আরো বেশি সচেতনতামূলক আরেক ডোজ তারা বাড়ায় দেয়, যেরকম 0 ডেজ দেয়, 3 ডেজও দেয়। হ্যাঁ, এখানে কিন্তু তুমি যে প্রশ্নটা করছো যে কখন আমরা করবো ভ্যাকসিনটা, 0 ডেজ মানে আমাকে আজকে কামাইছে, আজকে আমাকে ভ্যাকসিন করতে হবে। ঠিক আছে, এখানে আমরা যদি মনে করি যে আমার অ্যানিমেলটা রেবিস আক্রান্ত, তাহলে অবশ্যই আমাকে সাথে সাথে ভ্যাকসিন করতে হবে। আর এই ভ্যাকসিনটা কিন্তু খুবই অ্যাভেলেবেল, আপনাকে মহাখালী যেতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি না, আপনি পাশের ফার্মেসিতেই ভ্যাকসিনটা পেয়ে যাবেন, 500 টাকার মতো নিতে পারে। তো এই ক্ষেত্রে জোবা যেটা বললো যে মানুষের ক্ষেত্রে যে ইন্টারনার্মালি এবং অ্যানিমেলের ক্ষেত্রে সাবকিউটেনিয়াস ডোজ করা হয়, মানুষের ক্ষেত্রেও সাবকিউটেনিয়াস ডোজ করা হয়। ইন্টারনার্মাল সাধারণত অনেক যারা টেকনিশিয়ান আছে এটা দিতে পারে না, সেজন্য যখন আপনি মানে সাবকিউটেনিয়াস মানুষের ক্ষেত্রে দিবেন তখন ফুল ভায়াল 1 মিলির 10 ভাগের 1 ভাগ, হ্যাঁ, এটা ইন্টারনার্মাল ডোজটা ক্ষেত্রে এটা দেওয়া হয়। তো আসলে এই মানে র্যাবিস থেকে দুই প্রকার ভ্যাকসিনেশন হয়। আমরা যে ভ্যাকসিনেশন আলোচনা করলাম এটা হচ্ছে পোস্ট এক্সপোজার, মানে আমাকে কামড়াইছে, আঁচড় দিচ্ছে তারপরে। আর প্রি এক্সপোজার সেটা হচ্ছে যে জুবাইর যেটা বললো যে প্রথম দিন, এরপরে 7 দিন, এরপরে আপনার 14 দিন বা 21 দিন, হ্যাঁ, 7 দিন পর পরে এরকম ডোজ নিলে এটা ইমিউনিটি ডেভেলপ করে 1 বছর পর্যন্ত স্থায়ী। 1 বছর পরে আবার আর একটা ডোজ নিতে হয়, বুস্টার করতে হয়। এটা হচ্ছে যে আমার কি প্রি এক্সপোজার, আমাকে আমি সচেতনতামূলকভাবে নিলাম। আর পোস্ট এক্সপোজার ক্ষেত্রে এরকম। আর অ্যানিমেলের ক্ষেত্রে আর একটু কনসিয়াস আছে, সেটা হচ্ছে যে যে জায়গা কামড়াইছে দেখা যাচ্ছে ওইখানে 4 পাশে বা 3 পাশে অল্প অল্প করে ভ্যাকসিনটা দেওয়া, তাহলে আরো বেশি ইফেক্টিভ হয়, আরো বেশি। এখানে আরেকটা জিনিস আমাদের আলোচনার মধ্যে আসা দরকার, সেটা হচ্ছে যে আমরা কি করি, কামড়ানোর সাথে কেউ বা এই যে হেক্সিসল, কেউ ভায়োডিন, কেউ পবিস, এগুলো নিয়ে ওখানে মাখায়। কিন্তু একমাত্র রেবিসের ক্ষেত্রে এগুলো যাবে না দেওয়া। কি দিতে হবে? ডাইরেক্টলি ক্ষারযুক্ত সাবান দিয়ে ওই জায়গাটা ধুয়ে ফেনা তুলে ফেলতে হবে। এটার উপকারিতা কি? এটার উপকারিতা হচ্ছে যে ভাইরাসটা, আমাদের রেবিস ভাইরাসটা, এর যে কোটটা থাকে, মানে এর পোশাকটা, এটা হচ্ছে প্রোটিন নেচার। তো এই আমাদের যে ক্ষার আছে, ক্ষারের গুণ হচ্ছে যে প্রোটিনকে ডিজেনারেট করে। অনেকে আমাদের আরেকটা আছে, আমরা ফুজুরির কাছে চলে যাই, এলাকায় যারা থাকে, যে আমার ইয়াকে করে আঁচড় দিছে বা আঁচড় দিছে, একটু ঝাড়াফুঁক করে দেয়, লবণ পোড়া নেয়, ফুজুরির কাছে যায়। এক ইমাম সাহেব কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি যে সে র্যাবিস আক্রান্ত থেকে মারা গেছে, তাকে কুকুর কামড় দিয়েছিল, সে ভ্যাকসিন নেয় নাই, সে নিজে নিজে ঝাড়ফুঁক করে ওয়েট করতেছিল, সে কিন্তু অনেকদিন পরে
প্রায় 2-3 মাস পরে সম্ভবত আক্রান্ত হয়ে সে কিন্তু মারা গেছে। তো সেজন্য আসলে র্যাবিস বা জলাতঙ্ক আতঙ্ক নয়, এটা সচেতনতার অভাব। আমরা যদি সচেতন হই আমাদের প্রাণীগুলো ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। তো আমাদের আর কোনো কথা আছে? আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি। আমাদের এরকম টেকনিক্যাল সেশন সবসময় চলতে থাকবে, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।